নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা যাকে ঘুষ দিতে হয়। গল্প পাঠে দীপায়ন, মাখনের ভূমিকায় অনিকেত, দাসবাবুর ভূমিকায় দীপ্তরূপ এবং গল্পের সূত্রধর ও সুশীলার ভূমিকায় আমি সুলগ্না। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন যাকে ঘুষ দিতে হয়। মোটর চলে আসতে। ড্রাইভার ঘনশ্যাম মনে মনে বিরক্ত হয়। স্পিড দেওয়ার জন্য অভ্যাস নিষ্পিস করে ওঠে প্রত্যঙ্গে, কিন্তু উপায় নেই। বাবুর আস্তে চালাবার হুকুম। কাজে যাওয়ার সময় গাড়ি জোরে চললে তার কোনো আপত্তি হয় না, কিন্তু সস্ত্রী খাওয়া খেতে বার হলে তারা দুজনেই কলকাতার পথে মোটর চড়ে নিজেদের দামি মোটর ছুড়ে বেড়াবার অকথ্য আনন্দ রোয়ে শোয়ে চেটে পুটে উপভোগ করতে ভালোবাসে। এত বড়, এত দামি, এমন চকচকে মোটর গড়িয়ে চলেছে শহরের পিচ ঢালা পথে। শুধু এই সত্যিটাই যেন একটানা শিহরণ হয়ে থাকে সুশীলার কাছে। তারপর পুরনো, সস্তা, বাজে মোটর গাড়ির চলা দেখে মুখ বাঁকানোর সুখ। আর আছে বোঝাই ট্রামে বাসের দিকে তাকিয়ে 3 বছর আগেকার কল্পনাতীত স্বপ্ন জগতে বাস্তব প্রত্যক্ষ বিচরণের অনুভূতি। ট্রামের হাতল ধরে আর বাসের পেছনে মানুষকে ঝুলতে দেখে সুশীলার মায়া হয়। এ এক অদ্ভুত মায়া, যাতে গর্ব বেশি। 3 বছর আগে মাখনকেও তো এমনভাবেই ঝুলতে ঝুলতে কাজে যেতে হতো। স্বামীর অতীত সাধারণত্বের দুর্দশা আজ বড় বেশি মনে হওয়ায় ট্রামে বাসের বাদুর ঝোলা মানুষের প্রতি উত্তপ্ত দরদ জাগে সুশীলার। মাখন সিগারেট ধরিয়ে এপাশে ধোয়া ছেড়ে ওপাশে সুশীলার দিকে আর চোখে চেয়ে প্রায় সবিনয় নিবেদনের সুরে বলে, কে ভেবেছিল আমরা একদিন মোটর হাঁকাবো? সুশীলা বিবেচনা করে জবাব দেয়, সে মধ্যবিত্ত ভালো ঘরের মেয়ে, পরীক্ষায় ভালো পাশ করা গরিবের ছেলের সঙ্গে বিয়ে হলো। ও মা, অত ভালো ছেলের চাকরি কিনা 100 টাকা! কত অবজ্ঞা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা সে স্বামীকে দিয়েছে। সুশীলার মনে পড়ে চালাকও হয়েছে সে আজকাল একটু। তাই ভেবে চিনতে সে বলে, আমি কিন্তু জানতাম। মাখনের মনে পড়ে সুশীলার আগের ব্যবহার। একটু খাপছাড়া সুরে সে জিজ্ঞেস করে, জানতে? জানতাম বই কি, বড় হবার, টাকা রোজগার করবার ক্ষমতা যে তোমার ছিল তা আমি জানতাম। আরে তাই না, অত খোঁজাতাম তোমাকে, টের পেয়েছিলাম নিজেকে তুমি জানো না, তাই তো খুঁচিয়ে খুঁচিয়ে তোমায় মরিয়া করে জিদ জাগালাম। সত্যি তোমার জন্য ছাড়া এত টাকা। এই ড্রাইভার, আস্তে চালাও। কিন্তু যাই বলো, দাস সাহেব না থাকলে তোমার কিন্তু কিছুই হতো না। তা ঠিক, কিন্তু আমি না থাকলেও আর দাস সাহেব এত ফাঁপতো না। কি ঘুষটাই না দিয়েছি শালাকে। কত কন্ট্রাক্ট দিয়েছে তোমাকে? এমনি দিয়েছে যেন, এত ঘুষকে দিত চাঁদু? গাড়ি চলেছে, আস্তে আস্তে গড়িয়ে চলেছে। আরেকখানা গাড়ি, দামি কিন্তু পুরনো, পাশ দিয়ে বেরিয়ে গিয়ে খানিক এগিয়ে স্পিড কমিয়ে প্রায় থেমে গেল। মাখনের গাড়ি কাছাকাছি গেলে পাশাপাশি চলতে লাগলো দাস সাহেবের গাড়িটা। কোথায় চললেন? ও, আপনি? এই একটু ঘুরতে বেরিয়েছি। দাস সাহেবের দৃষ্টি তার মুখে, বুকে, কোমরে চলাফেরা করছে, সেটা টের পায় সুশীলা। অন্দর থেকে উঁকি দিয়ে বৈঠকখানায় দাস সাহেবকে সে অনেকবার দেখেছে। লজ্জায় তার সর্বাঙ্গ কুঁচকে যায়।
এই মহাপুরুষটি তার স্বামীকে ট্রামে ঝোলার অবস্থা থেকে এই দামি মোটরে চড়ার অবস্থায় এনেছেন। শ্বশুর ভাসুর ইত্যাদি গুরুজনের চেয়েও ইনি গুরুজন। ইনি দেবতার স্বামী। আপনার স্ত্রী? আগে দাস সাহেবের প্রশ্নের মানে মাখন বোঝে। তার মতন হঠাৎ লাখপতি কয়েকজনকে সে জানে, যারা মোটর হাঁকায় শুধু বাজারের স্ত্রীলোক নিয়ে। বাড়ির স্ত্রী বাড়িতেই থাকে। সুশীলা ভাবে তাতে আশ্চর্য কি, যেরকম উনি বুড়িয়ে গেছেন অল্প দিনে, ওর কাছে আমাকে নেহাত কচি দেখায়। দুটো গাড়ি ততক্ষণে থেমেছে। পেছনে অন্য গাড়ির হর্ন শুরু করেছে অভদ্র আওয়াজ। দাস সাহেব নেমে এ গাড়িতে এসে ওঠেন। ড্রাইভারকে বলে দেওয়া হয় এ গাড়ির পেছনে আসতে। দাস সাহেব ভেতরে ঢোকা মাত্র মাখন আর সুশীলা টের পায় এই বিকেল বেলায় সে মদ খেয়েছে। তা আপনার স্ত্রীর সাথে তো পরিচয় করিয়ে দেননি। এই মা, এই যে এখনই দিচ্ছি। এই শুনছো, ইনি হচ্ছেন আমাদের মিস্টার দাস। পরনের বেনারসির রঙের মতো সুশীলা সলজ্জ ভঙ্গিতে একটু হাসে, নববধূর মতন। বউয়ের মতোই তাকে যে দেখাচ্ছে, সুশীলার তাতে সন্দেহ ছিল না। দাস সাহেব আলাপি লোক, অল্প সময় আলাপ জমিয়ে ফেললেন। যে চাপা ক্ষোভ শুরু হয়েছিল মাখনের মনে, অল্পে অল্পে তলে তলে তা বাড়তে থাকে। স্ত্রীর সঙ্গে একজন যখন কোথাও যাচ্ছে, বিনা আহ্বানে কেউ এভাবে গাড়ি চড়াও হয়ে তাদের ঘাড়ে চাপে না। অন্তত তাদের সঙ্গে সাধারণ ভদ্রতা বজায় রাখবার কিছুমাত্র প্রয়োজনও মানুষটা যদি বোধ করে। বারবার এই কথাটাই মাখনের মনে হতে থাকে যে অন্য কেউ হলে তার সঙ্গে এরকম ব্যবহার করার কথা দাস ভাবতেও পারত না। তা চা খেয়েছেন? না। তো আসুন না আমার ওখানে, চাটা খাওয়া যাবে। মাখনের দিকে মুখ ফিরিয়ে দাস যোগ দেয়, আর ওই কন্ট্রাক্টের কথাটাও আপনার সঙ্গে আলোচনা করা যাবে। আপনাকে খুঁজছিলাম আমি। মাখনের দু চোখ জল জল করে ওঠে। সুশীলার নিঃশ্বাস আটকে যায়। আজ কদিন ধরে মাখন এই কন্ট্রাক্টটা বাগাবার চেষ্টা করছিল। প্রকাণ্ড কন্ট্রাক্ট, লাখ টাকার ওপরে ঘরে আসবে। দাস যেন কেমন আমল দিচ্ছিল না তাকে, কথা তুললে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিল। ঈশ্বরী প্রসাদকে ঘন ঘন আসা যাওয়া করতে দেখে আর তার সঙ্গে দাসের ধরম মহরম দেখে ব্যাপার অনেকটা অনুমান করে নিয়ে আশা একরকম মাখন ছেড়ে দিয়েছিল। দাস আজ ও বিষয়ে তার সঙ্গে কথা কইতে চায়, এই দরকারে তাকে দাস খুঁজছিল। সম্ভ্রান্ত শহরতলিতে দাসের মস্ত বাড়ি, সামনে সম্ভ্রান্ত বাগান, অনেকগুলি চাকর খানসামা নিয়ে এত বড় বাড়িতে দাস একা থাকে। বিয়ে করেনি, বউ নেই। আত্মীয় স্বজনের সে সাহায্য করে, কিন্তু কাছে রাখে না। শখ হলে মাঝে মাঝে তাদের সঙ্গ উপভোগ করে 2-4 দিনের জন্য ছুটি ভোগ করার মতন। যেই আসুক, সাহেব বাড়ি নেই বলে দরজা থেকে বিদায় করে দেওয়ার হুকুম জারি করে দাস তাদের ভেতরে নিয়ে বসায়। ঘরের সাজসজ্জা আর আসবাব তাকিয়ে তাকিয়ে দেখে সুশীলা। নিজেদের বাড়িতে এখানকার কোন বিশেষত্ব আমদানি করবে তা মনে মনে স্থির করে। তারপর আসে চা। এ কথা হতে হতে আসে কন্ট্রাক্টের কথা। সুশীলার সামনেই আলোচনা চলতে থাকে। গভীর আগ্রহের সঙ্গে সে সব কথা শোনবার ও বোঝবার চেষ্টা করে। উত্তেজনায় তার বুকের মধ্যে টিপ টিপ করে। মাখনের সঙ্গে আলোচনা আরম্ভ হবার পর সুশীলার দিকে দাসের বিশেষ মনোযোগ দেখা যায় না। কথাতেই তাকে মুশকুল মনে হয়। বাইরে সন্ধ্যা ঘনিয়ে আসে, ঘরে আলো জ্বলে স্নিগ্ধ। তারপর দাস বলে, হাওয়ার্ডের সঙ্গে না কথা বলা দরকার একবার।
বসুন বসুন, আমি বরং ফোনটা করে আসি। ঘর থেকে বেরিয়ে যাবার আগে সুশীলার দিকে চেয়ে হেসে বলে, কি খালি কাজের কথাই বলছি তাই না? রাগ করবেন না প্লিজ। আরে না না, দাস চলে গেলে চাপা গলায় সুশীলা বলে, সোয়ালক্ষীর মতো হবে, বুঝলে? হুম, বেশিও হতে পারে। ফেরবার পথে কালীঘাটে পুজো দিয়ে তারপর বাড়ি যাব। গলা বুঝে আসে সুশীলার। খানিক পরে ফিরে আসে দাস। মাখন বাবু। আগে বলছি দেখুন, হাওয়ারের সঙ্গে কথা বললাম, আপনাকে কি একবার কথা বলতে হবে। এক কাজ করুন, কাগজপত্রগুলো নিয়ে আপনি এক্ষুনি চলে যান, দুটো সই করিয়ে নিয়ে আসবেন। দাস একটা সিগারেট ধরিয়ে সুশীলাকে বলে, আমরা ততক্ষণ গল্প করি। আচ্ছা, আপনাদের কিন্তু না খাইয়ে ছাড়ছি না আজকে। সুশীলা আর মাখন মুখ চাবাচাবি করে। পাখা ঘোরবার আওয়াজে ঘরের স্তব্ধতা গম গম করতে থাকে। মাখন সুশীলা দুজনেরই মনে হয় আওয়াজটা হচ্ছে তাদের মাথার মধ্যে। অকথ্য, বিশৃঙ্খল, উদ্ভট একটা আওয়াজ। তারপর মাখন বলে, হ্যাঁ, তুমি একটু চাটা খাও, আমি আমি চট করে ঘুরে আসছি। সুশীলা ঢোক গিলে বলে, বলছি দেরি করো না কিন্তু। আরে না না, এই যাব আর এই আসবো। গাড়ি রাস্তায় পড়তেই মাখন ড্রাইভারকে বলে, এই ড্রাইভার, এই জোরসে চালাও, জোরসে জোরসে।